ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার সিরিজ থেকে অঙ্কগুলো করছিলাম। এর আগে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25-এ ম্যাথ সাবজেক্ট থেকে বেশ কয়েকটা পেজ আমরা করেছি। করার পরে আমরা নিয়ে এসেছি মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার থেকে 500 প্রশ্ন এবং 500 সমাধান, যেটা হচ্ছে শর্ট প্রশ্ন নিয়ে, যেখানে থাকবে যেখানে আমরা আলোচনা করছি সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত এবং এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, এইসব শর্ট প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি। যেখানে আমরা বলেছি এই সিরিজটাতে আমরা 500 প্রশ্ন এবং 500 সমাধান দেখব। এই 500 প্রশ্ন সমাধান এবং তার যে বিভিন্ন ধরনের টিপস, কিভাবে এই প্রশ্নগুলোকে খুব সহজে করা যায় এবং কিভাবে এমসিকিউগুলো রয়েছে খুব তাড়াতাড়ি সলভ করতে পারা যায়। এই সব নিনজা টেকনিক নিয়ে আমরা বলেছিলাম যে আমরা নিনজা কৌশলে কিছু আমরা প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব। তবে এর আগে আমরা 2 দিন আলোচনা আমাদের হয়ে গিয়েছে, 2টা ভিডিও আমরা আপলোড করে দিয়েছি। যারা এখনো পর্যন্ত সেই সব ভিডিও ক্লাসগুলো এখনো দেখোনি, তাদেরকে বলবো অবশ্যই আমাদের অফিসিয়াল যে চ্যানেল, আমাদের এই চ্যানেলের ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে ডে 1 এবং ডে 2 ভিডিওগুলো দেখে নিতে পারো। আর অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এবিটিএ মাধ্যমিক 2024-25 দেখতে পাবে। যে প্লেলিস্টটা রয়েছে সেই প্লেলিস্টেও আমাদের ভিডিওগুলো একের পর এক প্লেলিস্টে রাখা রয়েছে। সেখান থেকে গিয়েও তোমরা সিরিয়াল বাই সিরিয়াল ভিডিওগুলো দেখে নিতে পারো। তবে আর দেরি না করে আমরা শুরু করব। তবে শুরু করার আগে বলবো, এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তবে আর কথা আগে না বাড়িয়ে আমরা ক্লাস আরম্ভ করছি। আজকের ক্লাস হচ্ছে, আজকে কিছু আমরা এমসিকিউ প্রশ্ন নিয়ে এসেছি। মাধ্যমিক 2024-25 টেস্ট পেপার থেকে কিছু প্রশ্ন তুলেছি, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করছি। তবে এই প্রশ্নতে আমাদের প্রথম কোশ্চেনটা কি বলেছে, আমরা এক দাগের একটা কোশ্চেন আমরা দেখছি। 1 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 1 নম্বর। এখানে 6টা তোমাদের প্রশ্ন দেওয়া থাকে, যে কোনো 6টাতে 6টা কোশ্চেনই করতে হয়। তাহলে 1 নম্বর কোশ্চেন কি বলেছে, কোনো আসল ও তার 5 বছরের সবৃদ্ধিমূলের অনুপাত 10:12 হলে বার্ষিক সরল সুদের হার হবে কত? এটা আমাদের দিয়েছে, অপশন দিয়েছে 4টা অপশন দিয়েছে, 5%, 10%, 4%, 6%। তাহলে কোন অপশনটা হবে? আমাদের দিয়েছে কি আসল আর 5 বছরের সবৃদ্ধিমূলের অনুপাত বলে দিয়েছে 10:12। বার্ষিক সরল সুদের হার কত হবে এটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে 1 নম্বর আমাকে দিয়েছে কি, আমাকে দিয়েছিল কি এখানে অনুপাত। কিসের অনুপাত দিয়েছে? একটা দিয়েছে আসল আর একটা বলেছে 5 বছরের সবৃদ্ধিমূল এর অনুপাত 10:12। মানে প্রথম যে 10 হচ্ছে এটা হচ্ছে আসল, এই হচ্ছে আসল, আর যেটা 12 বলেছে সেটা হচ্ছে আমার সবৃদ্ধিমূল, সেটা হচ্ছে সবৃদ্ধিমূল। তাহলে আসল দিয়ে দিচ্ছে, সবৃদ্ধিমূল দিয়ে দিচ্ছে কত? 5 বছরের সবৃদ্ধিমূল দিয়ে দিচ্ছে আর আসল দিয়ে দিচ্ছে। তাহলে আমরা যদি আসল ধরে নিই, যে আসল হচ্ছে আমার 10 টাকা, আসল যদি 10 টাকা হয়, সবৃদ্ধিমূলটা হচ্ছে কত? আসল 10 টাকা, সবৃদ্ধিমূল হচ্ছে 12 টাকা। ক বছরে সবৃদ্ধিমূল? এটা এখানে সময়টা হচ্ছে তাহলে কি 12 বছর, সময়টা হচ্ছে 5 বছর, 5 বছরের সবৃদ্ধিমূল। তো তাহলে কি সুদ কত টাকা হয়ে যাবে?
তাহলে এখান থেকে আমি সুদ কত টাকা পেয়ে যাবো? 2 টাকা সুদ পেয়ে যাব। আমার সুদ হচ্ছে কত টাকা? 2 টাকা, তাহলে সুদ হচ্ছে। তাহলে আমাকে সুদের হার নির্ণয় করতে হবে। সুদের হার নির্ণয় করতে, সুদের হার কিভাবে পাবো? সুদের হার নির্ণয় করতে হবে। সুদের হার নির্ণয় করার এর আগেও আমরা এরকম একটা অঙ্ক দেখিয়েছিলাম, তবে আজকেও করে দিচ্ছি। বলছে প্রথমে আমাকে নির্ণয় করতে হবে আসল। সুদের হারের সংজ্ঞা কি ছিল? সুদের হারের সংজ্ঞা ছিল যে 100 টাকা। সুদের হারের আমরা যদি সংজ্ঞা দেখতে যাই, যদি শুরু থেকে দেখি, সুদের হারের সংজ্ঞা যে 100 টাকার 1 বছরের 100 টাকার 1 বছরের সুদটাই হচ্ছে কি সুদের হার। 100 টাকার আমরা কি বার করি? সুদের হার 100 টাকার 1 বছরের সুদ যেটা, সেটাই তো সুদের হার হয় আমার। যে 100 টাকার 1 বছরের যে পরিমাণ সুদ দেওয়া হয়, 100 টাকার 1 বছরের সুদ যেটা হয়, যে পরিমাণ সুদ দেবো সেটাই হচ্ছে সুদের হার। সেটাই তো সুদের হার। 100 টাকার 1 বছরের সুদ কত টাকা? 1 বছরের 100 টাকার 1 বছরের সুদের পরিমাণটা হচ্ছে সুদের হার। তবে আমাকে এখানে দিয়েছিল কি? বলেছিল 10 টাকা আসল ছিল। আমি যদি 10 টাকা আসল ধরি, তাহলে কি 10 টাকা আসল হলে সুদ দিয়েছিল কত টাকা? 2 টাকা সুদ ছিল। কত বছরের সুদ ছিল? 5 বছরের সুদ দিয়েছে 2 টাকা। 10 টাকার 5 বছরের সুদই হচ্ছে আমার 2 টাকা। 10 টাকার 5 বছরের সুদ হচ্ছে 2 টাকা। তাহলে 10 টাকার 5 বছরের সুদ যদি 2 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত টাকা হবে? ডিভাইডেড বাই 5 করতে হবে। ডিভাইডেড বাই 5 করতে হবে। আর একে আবার 100 দ্বারা যদি গুণ করি, তবে শতকরা পেয়ে যাব। 100 দ্বারা গুণ করলে শতকরা পেয়ে যাব। তাহলে দেখো, 0 সাথে 0 কাটলো, 5 একে 5, 5 দুনা 10, তাহলে 2 দুনা 4%। 2 দুনা 4%। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? অ্যান্সার হচ্ছে সি। তাহলে এখানকার অ্যান্সার হচ্ছে আমার কি? অ্যান্সার হয়ে যাচ্ছে সি নম্বরটা। সি নম্বরটা আমার হয়ে যাচ্ছে অ্যান্সার। তাহলে সি নম্বরটা আমার হয়ে যাচ্ছে অ্যান্সার। এইরকমই একটা অঙ্ক আমি আবার দিচ্ছি তোমাদের, যেন এই অঙ্কটা পুরোটা যারা এখন নতুন, এর আগে ভিডিও যারা দেখোনি, তাহলে তাদেরকে বলে এরকম অঙ্ক আমরা করিয়েছি এর আগেও, তবে অবশ্যই তারা যেন সেই ভিডিওটা দেখে। তবুও আমি একটা অঙ্ক, এরকম টাইপের একটা অঙ্ক আমি করে দিচ্ছি, যেটা বোনাস কোশ্চেন। আমরা জানি, আমরা করি কি, একটা বোনাস কোশ্চেন প্রত্যেকটাতে আমরা কিছু বোনাস কোশ্চেন নিয়ে আসি। তবে আমি কিছু বোনাস কোশ্চেন একটা লিখছি। বোনাস কোশ্চেন বলছে কোনো আসল তাহলে বোনাস কোশ্চেনটা হচ্ছে যে কোনো আসল ও 5 বছরের সবৃদ্ধি মূলের অনুপাত, সবৃদ্ধি মূলের অনুপাত 16:19। 16:19 এটা বলেছে। 19 হলে বার্ষিক সরল সুদের হার কত? বার্ষিক সরল সুদের হার কত? এটা আমাকে চেয়েছে যে কোনো আসল ও 5 বছরের সবৃদ্ধি মূল, বলেছে কোনো আসল আর 5 বছরের সবৃদ্ধি মূলের আমাকে অনুপাত বলেছে 16:9। তাহলে আমাকে দিয়েছে নাকি, এখানে অনুপাতটা দিয়েছে, এটা মানে কি আসল বলেছে। তাহলে এখানে আসল কত হচ্ছে? আসল আমি ধরে নিচ্ছি যে আসল হচ্ছে 16 টাকা, আর সবৃদ্ধি মূল হচ্ছে 19 টাকা। আসল 16 টাকা, সবৃদ্ধি মূল 19 টাকা। তাহলে সুদ কত টাকা হবে? সুদ হয়ে যাবে কত টাকা? 19 থেকে 16 বাদ কত? 19 থেকে 16 বাদ দিলে 3, তাহলে 3 টাকা। তাহলে কি হবে? সুদ হয়ে যাবে 3 টাকা। ক বছরে 3 সুদ হলো? এটা হচ্ছে 5 বছরের সুদ। তাহলে সুদের হার নির্ণয় করব। সুদের হার কিভাবে নির্ণয় করব? বলছে সুদ আসল কত টাকা? আসল হচ্ছে 16 টাকা। 16 টাকাতে সুদ কত টাকা দিতে হচ্ছে? 3 টাকা। ক বছরে দিতে হচ্ছে? 5 বছরের জন্য দিতে। 1 বছরে নির্ণয় করতে গেলে 5 দিয়ে ভাগ করতে হবে।
তাহলে আর শতকরা সুদের হার তো শতকরা হয় 100 5 একে 5, 5 20 100, 4 দিয়ে 4 5 20, 4 4 16, তাহলে কত হচ্ছে 3 5 15/4, তাহলে 15/4 এর মানে তো কত 3 4 12, 3/4%। এটাই হচ্ছে আমার কি সুদের হার, 3/4%, এটা হলো সুদের হার। তাহলে এই হলো কোশ্চেন। এবার আমরা চলে যাব 2 দাগের কোশ্চেনে। 2 দাগের কোশ্চেন প্র্যাকটিস করছি আমরা। তাহলে 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে? 2 নম্বর কোশ্চেনটা আমাকে বলেছে যদি 3x² প্লাস kx মাইনাস 27 সমান 0, যে সমীকরণের বীজদ্বয় পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হলে কে এর মান কত? বীজদ্বয় পরস্পর সমান আর বলেছে বিপরীত চিহ্ন যুক্ত। তাহলে এই কোশ্চেনটা আমরা 2 নম্বর আমাকে দিয়েছে কি 3x² প্লাস kx মাইনাস 27 সমান 0। বলছে এই দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় পরস্পর বলেছে কি বীজদ্বয় পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত। বীজদ্বয় পরস্পর সমান কখন হয়? বীজদ্বয় পরস্পর সমান নিরূপকটা কি হয় 0 হয়। নিরূপক সমান কি হয় 0 হয়। নিরূপকটা 0 হলে কি বি এর মান কত x, তাহলে কি k² b² মাইনাস 4a বলতে কত 3 আর সি বলতে কত মাইনাস 27 সমান কি 0 হয়। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে k² এবার মাইনাস ওপারে মাইনাস মাইনাস এটা প্লাস, সেপারে নিয়ে আসলে মাইনাস 4 3 4 12, 12 ইন্টু 27, তাহলে 12 ইন্টু 27 কত হচ্ছে 27কে 12 দ্বারা যদি গুণ করি 12 7 12 84, 4 হাতের 8, 7 12 84, 84 4 হাতের 8, 12 দুনা 24, 24 আর 8 24 আর 8 24 24 আর 8 24 6 24 6 30 30 32 324 মাইনাস 324 হচ্ছে। তাহলে কে এর মান কি রুট ওভার অফ মাইনাস 324 হয়ে যাচ্ছে, তো মাইনাস 324 এটা কি হতে পারে বাস্তব? এটা হতে পারে মাইনাস আছে, তো তার মানে এটা কোথাও ভুল আছে এই জায়গাতে। এই কোশ্চেনটা 3x² প্লাস kx এই কোশ্চেনটা কোথাও ভুল আছে, এই কোশ্চেনটা কোথাও ভুল দিয়েছে। তাহলে এই কোশ্চেনটা আমি বাদ দিচ্ছি, এটা ভুল আছে, কোথাও মিস্টেক আছে, এই কোশ্চেনটা কোথাও মিস্টেক আছে। আমি একটা কোশ্চেন এই জায়গাতে এই ইকুয়েশনটাকে চেঞ্জ করে দিচ্ছি, ইকুয়েশনটাকে আমি চেঞ্জ করে বলছি, একটা ইকুয়েশন আমি দিচ্ছি তোমাদের, যে ইকুয়েশন এই যে ইকুয়েশনটা ছিল 3x, এই জায়গাতে এই ইকুয়েশনের জায়গাতে আমি একটা ইকুয়েশন দিচ্ছি যে 9x² প্লাস 3kx প্লাস 4 সমান 0। এই সমীকরণের বীজদ্বয় পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হলে কে এর মান কত হবে? এই অপশনগুলো কিন্তু এখানকার এই অপশনগুলো না, অন্য অপশন। তাহলে এটা যদি এরকম একটা ইকুয়েশন দিয়ে দিল যে এই কে এর মান কত হবে, মানে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত, তখন কে এর মানটা কি হবে? তবে আমরা করি কি বিপরীত চিহ্ন যুক্ত আর কি বীজদ্বয় সমান যদি হয় তার মানে কি নিরূপকটা কি হয় 0 হয়। এক্ষেত্রে নিরূপক সমান কি হয় 0, নিরূপক মানে বি স্কয়ার মাইনাস 4c, বি বলতে x এর সহগ, x এর সহগ মানে কি 3k তার স্কয়ার, b² মাইনাস 4a বলতে x স্কয়ার এর সহগ আর c বলতে 4 সমান 0, 3 এর স্কয়ার কত 9, তাহলে 9k² সমান এপারে উপরে প্লাস 4 ইন্টু 9 ইন্টু 4, দেখো এখানকার 9 এখানকার 9 কেটে গেল, তার মানে কি 4 4 16, মানে কে এর মান কত পাচ্ছি প্লাস মাইনাস 4 পাচ্ছি। তাহলে কে এর মান প্লাস মাইনাস 4 এর জন্য এই দ্বিঘাত সমীকরণ যদি প্লাস অ্যান্সার এখানে অপশনে যদি আমাদের এরকম দিয়ে দেয় যে এ অপশন হচ্ছে 3, বি অপশন হচ্ছে +4, সি অপশন হচ্ছে 0 আর ডি অপশন হচ্ছে 5। তবে এখানে কোনটা লিখবো প্লাসটা করবো,
প্লাস অপশানটা করব। আর এই কোশ্চেনটাতেই যদি অপশানগুলো আমার এরকম দিয়ে দেয় যে a সমান 3, b সমান 4, c সমান -4, d সমান কোনোটি নয়, কোনোটি নয়, এরকম দিয়ে দেয়, তাহলে +4 -4 দুটাই পাচ্ছি, তো দুটাই পাচ্ছি, তো সেক্ষেত্রে কোনোটি নয় অ্যান্সার করব, সেক্ষেত্রে কোনোটি নয় অ্যান্সার টিক করব। আর যদি কোনো জায়গাতে এরকম অপশন দিয়ে দেয় যে এর মান, এ একটা অপশন দিলে 3, বি একটা অপশন বলেছে 4, সি একটা অপশন বলেছে -4, ডি একটা অপশন বলেছে 4, -4, এরকম একটা অপশন দিয়ে দিয়েছে, তখন ডি অপশনটা দেবো। বা ওইখানে +-4 দিয়ে দিয়েছে, এই জায়গাতে +-4 দিয়ে দিয়েছে, তখন যে অপশনটা প্লাস থাকবে সেই অপশনটা ক্লিক করবো। তাহলে এখান থেকে বুঝতে পারলে কোন জিনিসটা হবে। তাহলে এই হলো আমার 2 নম্বর কোশ্চেন। তাহলে একটা কোশ্চেন, এখানকার একটা কোশ্চেন আর দিয়ে দিচ্ছি, যেটা তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে, বোনাস কোশ্চেন, এটা SW দিচ্ছে, বোনাস কোশ্চেন। বোনাস কোশ্চেনটা হচ্ছে এই যে কে প্লাস, একদম ওই ইকুয়েশনটাই, k+1 × x² -2 × k-1x + 1 = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অভিন্ন, মানে কি বাস্তব ও সমান, বীজদ্বয় বাস্তব, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও বলেছে কি সমান, বীজদ্বয় বাস্তব ও সমান হবে, বীজদ্বয় বাস্তব আর সমান, বীজদ্বয় বাস্তব সমান হলে কে এর মান কত, কে এর মান কত, এটা নির্ণয় করতে হবে। তোরা কমেন্ট করে এই কোশ্চেনের অ্যান্সারটা বলবে যে কত হচ্ছে। এবার আমরা চলে যাব তারপরে 3 দাগের কোশ্চেন। এবার আমরা চলে যাচ্ছি 3 দাগের কোশ্চেন। এবার আমরা চলে যাচ্ছি 3 নম্বরে। 3 নম্বর কোশ্চেন কি বলেছে? 3 নম্বর কোশ্চেন বলেছে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা হবে, বৃত্ত দুটির সাধারণ স্পর্শক সংখ্যা 1টা, 2টা, 3টা না 4টা, কোনটা হবে এটা আমাকে জানতে চেয়েছে। তাহলে আমি করছি কি, এটা হচ্ছে কত নম্বর, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে 3 নম্বর, 3 নম্বর কোশ্চেন এটা। তাহলে আমি একটা কি দুটা বৃত্ত নিচ্ছি, এই হলো একটা বৃত্ত, এই একটা বৃত্ত নিলাম, আর আমাকে একই রকম ভাবে আর একটা বৃত্ত নিচ্ছি, একই রকম ভাবে একটা আর বৃত্ত নিলাম, যে বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। তাহলে দুটা বৃত্ত পরস্পরকে আমার বহিঃস্পর্শ করেছে, তাহলে কটা বহিঃস্পর্শ করলে কটা সাধারণ স্পর্শক। সাধারণ স্পর্শক মানে কি, সাধারণ স্পর্শক মানে হচ্ছে যদি দুটি বৃত্তের প্রত্যেকটিকে স্পর্শ করে, স্পর্শ করে সেই সরলরেখাটা বলবো কি সাধারণ স্পর্শক বলি। তাহলে এই একটা সরলরেখা আমি নিচ্ছি, যে এখানেও স্পর্শ করছে, তোমার এখানেও স্পর্শ করছে, এটা একটা সাধারণ স্পর্শক পেলাম, এটা একটা সাধারণ স্পর্শক পেলাম। একই রকম ভাবে এই বৃত্তটা ধরলাম একটা সরলরেখা, এখানেও স্পর্শ করছে, তোমার এখানেও স্পর্শ করছে, তাহলে এই হলো একটা সাধারণ স্পর্শক, দুটা সাধারণ স্পর্শক পেলাম। একই রকম ভাবে একটা সরলরেখা এখানেও স্পর্শ করছে, তাহলে এই একটা সাধারণ স্পর্শক পেলাম। তাহলে কটা সাধারণ স্পর্শক পেলাম, যদি দুটি সরলরেখা একটা স্পর্শ কি করে, দুটি সরলরেখা যদি একটা বিন্দুতে বহিঃস্পর্শ করে, তবে 3টা সাধারণ স্পর্শক পাচ্ছি। 3টা আমরা কি পাচ্ছি, বৃত্ত দুটি 3টা আমরা কি পাচ্ছি, সাধারণ স্পর্শক পাচ্ছি, 3টি সাধারণ স্পর্শক পাচ্ছি। কটা সাধারণ স্পর্শক, 3টি সাধারণ স্পর্শক। তাহলে সাধারণ স্পর্শকের সংখ্যা কটা, সাধারণ স্পর্শক। এখানে কিন্তু এটা কিন্তু কোশ্চেনটা খুব ভাইটাল কোশ্চেন, ভুল অনেক করে। সাধারণ স্পর্শক মানে কি, যদি দুটি সরলরেখার কি করে, যদি একটা কি হয়, একটা সরলরেখা কি করে দুটা বৃত্তকে ছেদ করলে সেই সরলরেখাটা কি বলবো, দুটা বৃত্তকে ছেদ করলে সেটাকে বলবো স্পর্শ, সাধারণ স্পর্শক। এবার একটা জিনিস আর থাকে, যেটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক। এক্ষেত্রে সরল সাধারণ স্পর্শকের সংখ্যা কটা হবে,
এবার সরল সাধারণ স্পর্শ, সাধারণ স্পর্শের ক্ষেত্রে কি হবে, দুটোকেই ছেদ করতে হবে। সাধারণ স্পর্শের ক্ষেত্রে দুটি বৃত্তকেই কি করতে হবে, স্পর্শ করতে হবে। দুটি বৃত্তকে স্পর্শ যদি করে তাহলে হচ্ছে সাধারণ স্পর্শক। আর সরল সাধারণ স্পর্শক যদি এখানে বলে দেয় যে সরল সাধারণ স্পর্শক করতে হবে, সরল সাধারণ স্পর্শক, সরল সাধারণ স্পর্শক যদি আমাকে জিজ্ঞেস করে যে সরল সাধারণ স্পর্শকের সংখ্যা কটা, তাহলে সরল সাধারণ স্পর্শক কটা হয়ে যাবে এক্ষেত্রে সরল সাধারণ, এটা কিন্তু বোনাস কোশ্চেন হয়ে গেল যে সরল সাধারণ স্পর্শক এক্ষেত্রে কটা হয়ে যাবে। সরল সাধারণ কিন্তু দুটি, এক্ষেত্রে কিন্তু সরল সাধারণ কি, এক্ষেত্রে সাধারণ স্পর্শকের সংখ্যা কটা, সাধারণ স্পর্শকের সংখ্যা 3টা, আর সরল সাধারণ স্পর্শকের সংখ্যা কিন্তু দুটি সরল সাধারণ। কারণ কি, সরল সাধারণ স্পর্শক কাকে বলে, যদি সে কি সরল সাধারণ স্পর্শক কি করবে, ওই স্পর্শক কি করবে, দুটা বৃত্তের কি একই পাশে হতে হবে, স্পর্শকটার কি হতে হবে, একই পাশে বৃত্ত দুটো থাকতে হবে। যেমন দেখো এই স্পর্শকটার কি একই পাশে দুটো বৃত্ত রয়েছে, একই রকম ভাবে এই স্পর্শকটারও কি দুটো বৃত্ত একই পাশে রয়েছে, না, তাহলে একই পাশে রয়েছে, তাহলে সেটা হলো কি সরল সাধারণ স্পর্শক। আর সাধারণ স্পর্শক সংখ্যা 3টি, আর কি সরল সাধারণ স্পর্শক সংখ্যা কটা, 2টি। তাহলে এক্ষেত্রে অপশন তাহলে কোনটা, সি নম্বর অপশনটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে 3 নম্বরটার কি অ্যান্সার কি হবে, সি নম্বরটা অ্যান্সার হবে। তাহলে আমাদের 3 নম্বর কোশ্চেন হলো। এবার চলে যাচ্ছি আমরা 4 দাগের কোশ্চেন, চলে যাচ্ছি 4 দাগের কোশ্চেন। 4 দাগের কোশ্চেনটা কি বলেছে, 4 দাগের কোশ্চেন বলছে সেক থিটা সমান কোসেক ফাই হয়, থিটার মান 0 থেকে 90 ডিগ্রি, ফাইয়ের মান 0 থেকে 90 ডিগ্রি, সাইন থিটা প্লাস ফাই এর মান কত হবে। একদম সহজ কোশ্চেন এটা। বলেছে সেক থিটা সমান কোসেক ফাই। কোসেক ফাই কে আমি বলতে পারি কি, কোসেক ফাই কে বলতে পারি সাইন সেক 90 ডিগ্রি মাইনাস ফাই, আর সেক 90 ডিগ্রি মাইনাস ফাই, তাহলে সেক থিটা সমান পেয়ে যাচ্ছি সেক 90 ডিগ্রি মাইনাস ফাই, তাহলে থিটা সমান কি 90 ডিগ্রি মাইনাস ফাই, তাহলে থিটা প্লাস ফাই সমান 90 ডিগ্রি, থিটা প্লাস ফাই সমান 90 ডিগ্রি, তাহলে সাইন থিটা প্লাস ফাই সমান সাইন 90 ডিগ্রি, আর সাইন 90 ডিগ্রির মান কত 1। তাহলে অপশন কোনটা হচ্ছে, অপশন ডি নম্বরটা। তাহলে অ্যান্সার আমার হয়ে যাচ্ছে ডি নম্বর, এটা হচ্ছে আমার ডি নম্বর অ্যান্সার। তাহলে এরকম টাইপের আমি একটা কোশ্চেন তোমাদের করছি, যেটা অন্য একটা কোশ্চেন তোমাদের দিচ্ছি, যেটা বোনাস কোশ্চেন। বোনাস কোশ্চেন হচ্ছে যে ট্যান 2 থিটা আর ট্যান 3 থিটা এর মান 1 হলে থিটার মান কত হবে। এটা হচ্ছে আমার বোনাস কোশ্চেন, যে ট্যান 2 থিটা ট্যান 3 থিটা সমান 1 হলে থিটার মান কত হবে। এর আগেও করেছিলাম এরকম টাইপের কোশ্চেন একটা, যে ট্যান 2 থিটা সমান 1 বাই ট্যান 3 থিটাকে লিখবো 1 বাই ট্যান 3 থিটা, মানে একে আমরা লিখতে পারবো কি, যে 1 বাই ট্যান 3 থিটা, 1 বাই ট্যান থিটাকে লিখতে পারি কট 3 থিটা, কট 3 থিটা, কট 3 থিটাকে লিখতে পারি কি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে ট্যান 2 থিটা সমান ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, 2 থিটা সমান বলতে পারি কি 90 ডিগ্রি মাইনাস 3 থিটা, 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। তাহলে 2 থিটা আর এদিকে চলে আসবে প্লাস 3 থিটা সমান 90 ডিগ্রি, 5 থিটা সমান হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। তাহলে থিটা সমান কত 5 98 ডিগ্রি 18 ডিগ্রি। এই কোশ্চেনটা এর আগে করিয়েছিলাম, আজকে আবার করে দিলাম, রিভিশন হয়ে যাবে, যে কোনো জিনিস মনে থাকবে। একটা কোশ্চেন আর, যেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে অ্যান্সারটা।
এই কোশ্চেনটা তোমরা করবে। tan 35 ডিগ্রি tan 55 ডিগ্রি সমান sin a হলে, এটা একটা কোশ্চেন, অবশ্যই এটা কমেন্টে জানাবে অ্যান্সার। এ হলে এ এর ন্যূনতম মান কত? এ এর ন্যূনতম ধনাত্মক মান কত? এই কোশ্চেনে তোমরা অ্যান্সার অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে আমাদের হলো কত নম্বর? 4 নম্বর হলো। এবার আমরা চলে যাব 5 দাগের কোশ্চেন। এবার আমরা চলে যাচ্ছি 5 দাগের কোশ্চেন। 5 দাগের কোশ্চেন কি বলেছে? 5 দাগের কোশ্চেন বলছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক হলে চোঙটির আয়তন পূর্বের আয়তনের কি দ্বিগুণ হবে, সমান হবে, অর্ধেক হবে, না 4 গুণ হবে? কোনটা হবে? কি বলেছে? একটা লম্ববৃত্তাকার চোঙ, এই হলো লম্ববৃত্তাকার আমার চোঙ। বলছে এই লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক হলে, তাহলে প্রথমে আগে এর ব্যাসার্ধ ধরে নিচ্ছি 2r, সরি এর ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি r, আর উচ্চতা h। বলেছে এর ব্যাসার্ধকে দ্বিগুণ করা হলো, এর ব্যাসার্ধকে দ্বিগুণ করা হলো, ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 2r, আর উচ্চতা অর্ধেক, উচ্চতা হয়ে যাচ্ছে h। তাহলে চোঙটির আয়তন পূর্বের আয়তনের কি হবে? তাহলে এক্ষেত্রে আয়তন কি হবে? চোঙের আয়তন কি পাই আর স্কোয়ার h, আর এক্ষেত্রে আয়তন কি পাবো? এক্ষেত্রে আয়তন পেয়ে যাবো পাই আর বলতে 2r স্কোয়ার, উচ্চতা কি হয়েছে? অর্ধেক করেছিল h এর, তাহলে 2 হয়ে যাবে h/2। তাহলে এক্ষেত্রে কত হচ্ছে? পাই 4 এর 2 এর স্কোয়ার কত? 4r স্কোয়ার h/2, 2 1 কে 2, 2 2 4, তাহলে কত হয়ে যাচ্ছে? 2 পাই r স্কোয়ার h। এক্ষেত্রে ছিল পাই আর স্কোয়ার h, এক্ষেত্রে পেয়েছে 2 পাই আর স্কোয়ার h। তাহলে আয়তনটা কি হচ্ছে? দ্বিগুণ হচ্ছে না কি হচ্ছে? আয়তন আমার কি হচ্ছে? আয়তন তাহলে দ্বিগুণ হচ্ছে। অ্যান্সার এ নম্বরটা, এ নম্বর অ্যান্সার, এ নম্বর অ্যান্সার। এবার আমরা একটা বোনাস কোশ্চেন তোমাদের জন্য দিচ্ছি। যে বোনাস কোশ্চেনটা বলেছে একটি, তাহলে এর হচ্ছে একটা বোনাস কোশ্চেন। বোনাস কোশ্চেন বলছে একটা চোঙের ব্যাসার্ধ, চোঙের ব্যাসার্ধর একটা চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক, ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ, উচ্চতা দ্বিগুণ হলে চোঙটির আয়তন, বলেছে চোঙটির আয়তন হবে পূর্বের চোঙের আয়তনের এ নম্বর অপশন হচ্ছে সমান, বি নম্বর অপশন বলেছে কি দ্বিগুণ, বি নম্বর অপশন বলছে দ্বিগুণ, সি নম্বর অপশন হচ্ছে অর্ধেক, ডি নম্বর অপশন 4 গুণ। কোনটা হবে? তাহলে কোনটা হবে যদি আমরা দেখতে যাই,
তাহলে কি পাবো এক্ষেত্রে? একই রকম ভাবে ওই রকম ভাবে দেখছি একটা চোঙে, তাহলে কি পাচ্ছি? ব্যাসার্ধ থাকবে, উচ্চতা থাকবে, ব্যাসার্ধ ধরে নিচ্ছি। আমাদের কি বলেছে? ব্যাসার্ধ বলেছিল কি ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক করতে বলেছিল। তাহলে এক্ষেত্রে আমি ব্যাসার্ধ ধরে নিচ্ছি 2 আর উচ্চতা ধরে নিচ্ছি h। বলছে এক্ষেত্রে ব্যাসার্ধটা অর্ধেক করছে, তাহলে এক্ষেত্রে ব্যাসার্ধটা হয়ে যাচ্ছে আর, আর এর উচ্চতা দ্বিগুণ করছে, তাহলে উচ্চতা করে দিচ্ছি 2h। তাহলে আয়তনটা কি হবে? এক্ষেত্রে আয়তন কি হবে? আয়তন হয়ে যাবে পাই আর স্কোয়ার, আর বলতে 2r স্কোয়ার h, মানে পাই মানে 4 পাই আর স্কোয়ার h। এক্ষেত্রে আয়তনটা কি হবে? এক্ষেত্রে আয়তন হয়ে যাবে পাই আর স্কোয়ার h বলতে 2h, মানে 2 পাই আর স্কোয়ার h। এক্ষেত্রে ছিল 4 পাই আর স্কোয়ার, এক্ষেত্রে কি 2 পাই আর স্কোয়ার h, অর্ধেক হয়েছে। তাহলে অপশন কোনটা? সি নম্বর অপশন। অপশন হয়ে গেল সি নম্বরটা অপশন। অর্ধেক হচ্ছে না, এক্ষেত্রে এটার অর্ধেক হয়ে যাচ্ছে, কম্পেয়ার করতে যাব। তাহলে হয়ে গেল কি অপশন সি নম্বর অপশনটা। এরপরে তাহলে আমাদের হলো কত? 5 নম্বর কোশ্চেন। এবার আমরা চলে যাচ্ছি 6 দাগের কোশ্চেনে। 6 দাগের কোশ্চেন কি বলেছে? 6 দাগের কোশ্চেন বলছে 5 7 x 6 y 9 সংখ্যাগুলির গড় বলেছে 8 হলে x ও y এর মধ্যে সম্পর্ক, x ও y এর মধ্যে সম্পর্ক কি হবে? এই সংখ্যাগুলির গড় দিয়েছে, গড় বলেছে x। গড় মানে কি? জেনারেল পদ্ধতিতে গড় করলে কি করতে হবে? 5 প্লাস 7 প্লাস x প্লাস 6 প্লাস y প্লাস 9 ডিভাইডেড বাই কটা সংখ্যা? 1 2 3 4 5 6 ডিভাইডেড বাই 6 করবো। এটা বলেছে 8। যোগ করব 9 6 15 15 5 20 20 7 27, তাহলে উপরে কি হবে? 27 প্লাস x প্লাস y, আর নিচে 6 6 8 48 পেয়ে যাবো। x প্লাস y সমান কত? 8 থেকে 7 বাদ 1, 4 থেকে 2 বাদ 2 মানে 21। x প্লাস y সমান কত পাচ্ছি? 21। তাহলে অপশন কোনটা? বি নম্বর অপশনটা অ্যান্সার। তাহলে কি হবে? বি নম্বরটা হবে। এই হলো অঙ্ক। এবার আমরা করব 2 এর 1 নম্বর কোশ্চেন। 2 এর 1 নম্বর কি বলেছে? বলছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে হ্রাস হবে। আমরা জানি কি? আমরা জানি সরল সুদ, এটা হচ্ছে 2 এর 1 নম্বর আমরা দেখছি। সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এই সুদের পার্থক্যটা কি? সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যদি সময়টা যদি 1 বছর হয়, সময় সময় যদি আমার 1 বছর বলে, 1 বছরের ক্ষেত্রে সরল সুদ যত হবে আর চক্রবৃদ্ধি সুদ কি হবে? সমান হবে। 1 বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান। আর সময়টা 1 বছর থেকে যদি বেশি হয়, সময়টা 1 বছর থেকে বেশি হয়, তাহলে সেক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্যটা কি হবে? চক্রবৃদ্ধি সুদেরটা কি হবে? সরল সুদ থেকে চক্রবৃদ্ধি সুদটা বেশি হবে। চক্রবৃদ্ধি সুদ সরল সুদ থেকে কি হবে? বেশি হবে। তাহলে এক্ষেত্রে কি হবে? তাহলে শূন্যস্থানে পুরো এখানে কি হবে? একটা হবে কি সমান, আর কি হবে? বেশি হবে, আর বেশি হবে। তাহলে কি সবসময় মনে রাখবে সরল সুদ 1 বছরের ক্ষেত্রে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ 1 বছরের ক্ষেত্রে সমান, আর কি 1 বছরের বেশি সময় যদি হয়, বেশি সময় হলে সরল সুদ থেকে চক্র সুদের টাকা সরল সুদ থেকে চক্রবৃদ্ধি সুদটা কি হবে? বেশি হবে, গ্রেটার দেন হবে চক্রবৃদ্ধি সুদটা সরল সুদ থেকে। এই জিনিসটা মনে রাখবে। নির্দিষ্ট কোথাও কখন? নির্দিষ্ট কি? নির্দিষ্ট পরিমাণ কি আসলে পরিমাণ নির্দিষ্ট থাকবে, আর সুদের পরিহার নির্দিষ্ট যদি থাকে, তখনই কি হবে? 1 বছরের ক্ষেত্রে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ সমান, আর কি চক্রবৃদ্ধি সুদ সরল সুদ থেকে কি হবে? বেশি হবে। এটা হলো 1 নম্বর কোশ্চেন। এবার আমরা দেখব 2 নম্বর কোশ্চেন। বলছে 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 27 হলে প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি কি হবে? 3টা ক্রমিক
সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 27 হলে প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি কি হবে, এটা আমাকে নির্ণয় করতে হবে। বলছে 2 নম্বর, তিনটা ক্রমিক সংখ্যা, তাহলে ক্রমিক সংখ্যা যদি এ বি সি হয় তাদের গুণফল বলেছে, মানে এ বি সি সমান বলেছে কত 27, গুণফল বলেছে 27, এবং তাদের বলেছে কি কি প্রথম আর তৃতীয়টির মধ্য সমানুপাতিক। তাহলে তিনটা ক্রমিক সংখ্যা হলেও আমরা বলতে পারি কি বি স্কোয়ার সমান বলতে পারি কি এসি, তিনটা ক্রমিক সমানুপাতি হলে বি স্কোয়ার সমান এসি বলতে পারি। বিটাকে বলতে পারি কি মধ্য সমানুপাতি, যেখানে বিটাকে বলতে পারি কি স্যার, যেটা হয়ে যাচ্ছে আমরা যেখানে এই বিটাকে কি বলবো মধ্য সমানুপাতি বলবো, মধ্য সমানুপাতি বলবো, বিটাকে আমরা মধ্য সমানুপাতি বলবো। তাহলে বি এর মানটা যদি নির্ণয় করতে পারি তখনই হয়ে গেল। তাহলে বি স্কয়ার সমান কি পেয়েছি এসি, তাহলে এখানে আমি তো এটাও বলতে পারি যে বি ইন্টু এসি সমান 27 বলতে পারি। তাহলে এখানে এসির জায়গাতে আমি বি স্কয়ার বসাতে পারি, তাহলে বি ইন্টু বি স্কয়ার সমান 27 পাবো, বি ইন্টু বি স্কয়ার সমান 27 পাচ্ছি। তাহলে বি কিউব সমান যদি 27 পাই তাহলে বি এর মান কত হবে 3 হবে। তাহলে এক্ষেত্রে কি হবে অ্যান্সারটা যাবে কত 3। এবার 3 নম্বরটা, তাহলে 2 নম্বরটা হলো এই 3 নম্বরটা কি বলেছে যে বৃত্তের কোন যা এর লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের ব্যাস। বলেছে একটা বৃত্ত, এই হলো একটা বৃত্ত, কি এলো এটা হচ্ছে তোমার 3 নম্বর। 3 নম্বর আমাকে একটা বৃত্ত দিয়েছে, এই নিলাম আমি একটা বৃত্ত। বলছে কি এই বৃত্তের কোন যা, এই হলো যা, যে যা এর লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে যা এর লম্ব সমদ্বিখণ্ডক যেটা পাই সেটা সবসময় কি হয় বৃত্তের কেন্দ্রগামী হয়। লম্ব সমদ্বিখণ্ডক হয় কি ওই বৃত্তের কেন্দ্রগামী হয়, এখানে কি হবে কেন্দ্রগামী হবে, কেন্দ্রগামী হবে। এবার তারপরে আমাকে দিয়েছে কি 4 নম্বর, আমাকে বলেছে কি 4 নম্বর। এবার হচ্ছে 4 নম্বর। 4 নম্বর বলেছে কি সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান বলেছে 1/2, সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি মান বলেছে 1/2। তাহলে আমাকে কস থিটার মান নির্ণয় করতে বলেছে, তাহলে এটাকে বলতে পারি 1/2 কোন সাইনের মান, সাইন 30 এর মান 1/2। তাহলে সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা সমান আলফা, মানে থিটা মাইনাস 30 ডিগ্রি সমান বলতে পারি 30 ডিগ্রি। তাহলে থিটা সমান কত ডিগ্রি হতে পারে 60 ডিগ্রি। তাহলে কস থিটার মান নির্ণয় করতে বলেছে, তাহলে কস 60 ডিগ্রি মান কত হবে, কস 60 ডিগ্রি মানে সাইন 30 1/2, তাহলে এখানে হয়ে গেল কত 1/2 হয়ে যাবে। তারপরে আমাকে বলেছে কত 5 নম্বর, এবার হচ্ছে আমার 5 নম্বর। তাহলে 5 নম্বর অঙ্কটা আমি এবার যাচ করছি। এবার চলে যাচ্ছে আমরা 5 নম্বরে। 5 নম্বরটা কি বলেছে, 5 নম্বর বলেছে একটা লম্ববৃত্তাকার চোঙের আয়তন বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে চোঙটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত। যদি আমার একটা চোঙ থাকে সেই চোঙটার যদি আমি ব্যাসার্ধ ধরে নিলাম যে আর, চোঙটার ব্যাসার্ধ যদি আর হয় চোঙটার আয়তন কি হবে, চোঙটার আয়তন হবে পাই আর স্কোয়ার, আর উচ্চতা যদি এইচ হয় তাহলে পাই আর স্কোয়ার এইচ হবে। এর বক্রতলের ক্ষেত্রফল হবে 2 পাই আর এইচ। বলছে এইটা সংখ্যাটা বলছে কি সমান, তাহলে পায়ের সঙ্গে পাই কেটে যাবে, আর স্কোয়ারের সঙ্গে আর কেটে যাবে, এইচ এর সঙ্গে এইচ কেটে যাবে, তাহলে এখানে থাকছে কত আর সমান 2, মানে ব্যাসার্ধ হচ্ছে 2, ব্যাসার্ধ 2 একক হবে। তাহলে এর ব্যাস কত হয়ে যাবে, ব্যাস হয়ে যাবে আমার 4 একক, তাহলে ব্যাস হয়ে যাবে 4 একক একদম। এবার 6 নম্বরটা কি বলছে, 6, 10, 5, 4, 9, 11, 20, 18 সংখ্যাগুলির মধ্যমা হবে।
6, 10, 5, 4, 9 এই সংখ্যাগুলির মধ্যে প্রথমে আগে করবো কি মধ্যমা কিভাবে নির্ণয় করে, মধ্যমা নির্ণয় করতে গেলে সেটাকে ঊর্ধ্বক্রমে আগে সাজাতে হবে সংখ্যাগুলোকে। ঊর্ধ্বক্রমে সাজাতে সবচেয়ে ছোট কি 4 আছে, 4-এর পরে 5, 5-এর পরে 6, 6-এর পরে 9, 9-এর পরে 10, 10-এর পরে 11, 11-এর পরে 18, 18-এর পরে 20। তাহলে কটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8, 8 মানে কি 8 মানে ইভেন মানে কি জোড় সংখ্যা, জোড় সংখ্যা হলে কি 2 দিয়ে ভাগ করব, তাহলে কি 2 দিয়ে ভাগ করলে কত হবে এর 4, 2 দিয়ে ভাগ করলে 4তম মান, 4তম আর 5তম মানের অর্ধেক, 4তম মান কোনটা হচ্ছে 1, 2, 3, 4, 4তম মান হচ্ছে 9 আর 5তম মান হচ্ছে 10, তাহলে 10 আর 9 এর যোগ করবো তাকে 2 দিয়ে ভাগ করব, 19, 19/2 মানে কত 9 পয়েন্ট, তাহলে কত হচ্ছে 19/2, 19, 18, 18, 9.5, তাহলে এর মধ্যমা যাচ্ছে কত 9.5। এবার আমরা শুরু করব 3 দাগের কোশ্চেন। 3 দাগের কোশ্চেন কি বলেছে? 3 দাগের কোশ্চেন সত্য মিথ্যা। সত্য মিথ্যা আমরা কোশ্চেনগুলো আলোচনা করছি। সত্য মিথ্যা 5টা কোশ্চেন তোমাদের থাকবে। সত্য মিথ্যা 5টা কোশ্চেন করতে হয়, 6টা দেওয়া থাকে 5 মার্ক, 5টা ঠিক করতে পারলে 5-এ 5 মার্ক পেয়ে যাবে। তাহলে 1 নম্বর কোশ্চেন কি বলেছে? 1 নম্বর কোশ্চেন বলেছে একটি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 5:6। এ ব্যবসা থেকে 125 টাকা লাভ পেলে বি ব্যবসা থেকে 160 টাকা লাভ পাবে। বলেছে একটি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 5:6 বলেছে। দিয়েছে কি তাহলে এ আর বি এর মূলধনের অনুপাত, এটা হচ্ছে 1 নম্বর। 3-এর 1 নম্বর বলেছে এ আর বি এর মূলধনের অনুপাত বলেছে 5:6। বলেছে এ ব্যবসা থেকে 125 টাকা, তাহলে মূলধনের অনুপাত যেটা সেটাই তো, মূলধনের অনুপাতে তো লাভ আমাদের বন্টন করা হয়, যে অনুপাতে মূলধন দেওয়া থাকে সেই অনুপাতে লাভ্যাংশ বন্টন করা হয়। তাহলে এ ব্যবসা থেকে 125 টাকা লাভ পেলে বি ব্যবসা থেকে 160 টাকা লাভ পাবে কিভাবে? যদি এটা আমরা শর্টকাটে যদি দেখি কিভাবে হবে, বলছে এ মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত যত পাবে তার সমতুল্য সমানই হচ্ছে 125। যদি আমি এটা শর্টকাটে দেখি কীভাবে করব, তাহলে এই 5 টাকা ছিল, এই 5 টাকাটাই হচ্ছে 125-এর সাথে সমতুল্য। তাহলে এর যদি আমরা দেখি 5 125-এ, তাহলে কি কত গুণ রয়েছে 125টা 5-এর, 5-এর রয়েছে কত গুণ, 5 25-এ 125 হয়, 25 গুণা রয়েছে। এই 5 125-এর এই 125 5-এর কত গুণ, 125 5-এর 25 গুণ। তাহলে যেহেতু এখানে এ এর লাভ ছিল 125 টাকা, তাহলে বি এর লাভ বার করতে গেলে আমাকে এই 6কেও 125 দ্বারা গুণ করতে হবে। তাহলে 26-এ কত পেয়ে যাবো 150, তাহলে বি এর লাভ হবে 150 টাকা, বি এর লাভ হবে 150 টাকা। তাহলে এটা হয়ে গেল কি মিথ্যা, এই কোশ্চেনটা হয়ে যাবে আমার মিথ্যা, বি এর লাভ হবে না। যদি আমি এরকম টাইপের একটা কোশ্চেন আর দিই তোমাদেরকে বোনাস কোশ্চেন হিসাবে, যদি এ বলে দিয়েছে যে এ আর বি এর মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত অর্থাৎ বলে দিল যে 3:2, 3:2, বলছে বি এর লাভ্যাংশ, বি এর লভ্যাংশ বলে দিয়েছে, বি এর লভ্যাংশ বলে দিয়েছে 100 টাকা, বি এর লভ্যাংশ 100 টাকা। তাহলে এর লভ্যাংশ কত? এটা একটা কোশ্চেন যে এর লভ্যাংশ কত তোমার কাছে জানতে চেয়েছে, এর লভ্যাংশ কত, আমাকে বি এর লভ্যাংশ দিয়েছে, তাহলে বি এর অনুপাত মূলধনের অনুপাত 3:2 দিয়েছে, তার মানে 2 সমান কত, 2 সমানুপাতি হচ্ছে কি 100। তাহলে 2 যেহেতু 100 সমানুপাতি, তাহলে 2কে 100 বানাতে গেলে 2কে কত দ্বারা গুণ করতে হবে, 50 দ্বারা 2কে গুণ করতে হবে, তবেই তো 100 পাবো। 2কে 50 দ্বারা গুণ করলে 100 পাবো। তাহলে ঠিক একই রকমভাবে আমাকে এর লভ্যাংশ বার করতে গেলে এর মূলধন ছিল 3, তাহলে 3কেও 50 দ্বারা গুণ করবো, তখন আমি কি পাবো 150 পাবো। তাহলে এর লভ্যাংশ কত হয়ে যাবে, এর লভ্যাংশ হয়ে যাবে 150 টাকা। এইভাবে করা যায়, এইরকম শর্ট কোশ্চেনগুলো এইভাবেও করা যাবে। তাহলে এই হলো কোশ্চেন, তাহলে এটা হবে 150 টাকা। এইভাবেও এইরকম অঙ্ক করতে পারো। এবার আমাকে 2 নম্বরটা কি বলেছে, তাহলে 1 নম্বরটা হয়ে গেছিল মিথ্যা, এবার 2 নম্বরটা বলেছে রুট পাই একটা দ্বিঘাতকরণী
সবসময় মনে রাখবে রুট পাই দ্বিঘাতকরণী নয়, রুট পাই কিন্তু দ্বিঘাতকরণী নয়। পাই কিন্তু একটা অমূলদ সংখ্যা, পাই হচ্ছে অমূলদ সংখ্যা, কিন্তু রুট পাই একটা দ্বিঘাতকরণী নয়, কিন্তু এটা মনে রাখবে। তাহলে এটা দ্বিঘাতকরণী নয়, তাহলে 2 নম্বরটাও কি হবে, মিথ্যা হবে। আমার 2 নম্বরটাও কি হয়ে যাবে, 2 নম্বর কোশ্চেনটাও এটা হয়ে যাবে মিথ্যা, 2 নম্বর কোশ্চেনটাও আমার কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। এরপরে চলে আসবো 3 দাগের কোশ্চেন। 3 দাগের কোশ্চেনগুলো আমাকে কি বলছে দেখব। 3 দাগের কোশ্চেন বলেছে যে 3 নম্বর কোশ্চেনটা, 3 নম্বর কোশ্চেনটা বলছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি সমকৌণিক বিন্দু দিয়ে যাবে। এটা কিন্তু সত্য, এই লাইনটা কিন্তু সত্য, সবসময় মনে রাখবে। একটা যদি সমকোণী ত্রিভুজ থাকে, বলছে সমকোণী ত্রিভুজের অতিভুজকে যদি ব্যাস করে, এই অতিভুজ এ বি সি যদি সমকোণী ত্রিভুজ হয়, অতিভুজ যদি এসি হয়, এসিটা আমার অতিভুজ, এটা হচ্ছে আমার অতিভুজ, তাহলে বলছে যে অতিভুজকে যদি ব্যাস করি, অতিভুজকে ব্যাস করে যদি আমি একটা বৃত্ত অঙ্কন করি, সেই বৃত্তটা কিন্তু আমার এই সমকৌণিক বিন্দু দিয়ে যাবে, মানে বি কোণ দিয়েই তাকে যেতে হবে, বি কোণ দিয়ে তাকে যেতে হবে। এটাই হচ্ছে, তাহলে কি এটা সত্য হবে, এটা মনে রাখবে। এবার হচ্ছে 4 নম্বর, বলেছে একটা ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু, ঘড়িতে কি একটা ঘন্টার কাঁটা থাকে, মিনিটের কাঁটা থাকে, সেকেন্ডের কাঁটা থাকে, বলেছে ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান পাই রেডিয়ান বাই 6। একটা ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু, একটা ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু যে কি 1 ঘন্টায় যে পরিমাণ কোণ উৎপন্ন করে, তাহলে ঘড়ির কি ঘন্টার কাঁটা কি করে, ঘন্টার কাঁটা পুরোটা কি এক পাক লাগাতে, ধরে নেবে একটা ঘড়ির এই হচ্ছে ঘন্টার কাঁটা পুরোটা এক পাক চক্কর খেতে কতক্ষণ টাইম লাগে, পুরোটা কি 12 ঘন্টা। ঘন্টার কাঁটা কি, ধরে নাও আমার ঘন্টার কাঁটা যদি আমি একটা দেখি, ঘড়ির টাইপের একটা যদি দেখি, একটা পিকচার আমি দেখি পাচ্ছি কিনা থেকে, একটা ঘড়ির একটা পিকচার, তাহলে কি তোমাদের একটা ভিজুয়ালাইজ হয়ে যাবে। দেখি একটা ঘড়ি আসছে কিনা, এই যে চলে আসছে আমার ঘড়ি, ইনসার্ট করলাম একটা ঘড়ি, দেখি এই হচ্ছে ঘড়ি। তাহলে যদি আমি দেখি এই ঘড়ির ঘন্টার কাঁটা, তাহলে এই মোটা কাঁটাটা হচ্ছে কি আমার ঘড়ির, যদি দেখি আমার এই মোটা কাঁটাটা কি হবে, এই কাঁটাটা আমার যদি ঘন্টার কাঁটা হয়, ঘন্টার কাঁটা, তাহলে ঘন্টার কাঁটাটা কি হবে, ঘন্টার কাঁটা কি হয়, ঘন্টার কাঁটা 1 ঘন্টা পর কি, ঘন্টার কাঁটা কি 12 ঘন্টা, পুরো এক পাক ঘুরতে আমাকে টাইম লাগে কত, 12 ঘন্টা টাইম লাগবে। তাহলে বলছি কি 12 ঘন্টায়, তাহলে ঘড়িটা কি হবে, ঘড়িটার ক্ষেত্রে ঘন্টার কাঁটা কি হয়, ঘন্টার কাঁটা তোমার 12 ঘন্টায় পুরো এক পাক আবর্তন করবে। তাহলে 12 ঘন্টায় কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে, 12 ঘন্টায় কেন্দ্রে আমার 360 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এই 12 ঘন্টা কি 12 ঘন্টা পর সে কেন্দ্রে কোণ উৎপন্ন করবে 360 ডিগ্রি। তাহলে 1 ঘন্টায়, বলেছো না ঘন্টায় যে পরিমাণ কোণ উৎপন্ন করে, তাহলে 1 ঘন্টা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 360/12। তাহলে এটা হচ্ছে কি আমার কি, এটা ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতি নিয়ে আসতে গেলে পাই রেডিয়ান বাই 180 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে কি পাবো, 12 × 12, 12 × 2 3 × 12 = 36, 0 সাথে 0 কাটবে, 3 দিয়ে 3 6 18, পাই রেডিয়ান বাই 6 পাবো, পাই রেডিয়ান বাই 6 পাবো। তাহলে এটা হয়ে গেল কি, তাহলে এটা কি পাই রেডিয়ান বাই 6, তাহলে এটা হয়ে যাচ্ছে কি সত্য। তাহলে আমার 4 নম্বরটা তাহলে কি হয়ে গেল, 4 নম্বরটাও আমার হয়ে গেল কি সত্য, 4 নম্বরটাও সত্য হয়ে গেল। যদি আমাকে এই কোশ্চেনটা ঘন্টার জায়গাতে মিনিটের কথা জিজ্ঞেস করতো, যে একটা ঘড়ির এই জায়গাতে ঘন্টার কাটার জায়গাতে যদি এখানে আমাকে জিজ্ঞেস করতো মিনিটের কাটা, মিনিটের কাটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় পদ্ধতির মান কত হবে, মিনিটের কাটা যদি জিজ্ঞেস করতো,
তাহলে মিনিটের কাটা যদি এটা বোনাস কোশ্চেন, মিনিটের কাটা, তাহলে একটা মিনিটের কাটা মানে কি, মিনিটের কাটা কি করে পুরো কি, মিনিটের কাটা মানে কি 1 ঘন্টায়, মিনিটের কাটা কি করে পুরো 1 ঘন্টায় কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, মিনিটের কাটা পুরো 1 ঘন্টায়, 1 ঘন্টায় কত ডিগ্রি মানে পুরো 1 ঘন্টায় কোণ উৎপন্ন করবে 360 ডিগ্রি, 360 ডিগ্রি মানে কত 2 পাই রেডিয়ান। তাহলে বৃত্তীয় পদ্ধতিতে এর মান হয়ে যাচ্ছে কত 2 পাই রেডিয়ান হয়ে যাবে 1 ঘন্টায় মিনিটের কাটা। কিন্তু সেকেন্ডের কাটা যদি দেখি, যদি আমরা এখানে দেখি যে সেকেন্ডের কাটা, সেকেন্ডের কাটা কি করবে, সেকেন্ডের কাটা কি মিনিট কি হয়, সেকেন্ডের কাটা পুরো 1 মিনিটে, 1 মিনিটে কি করে পুরো 1 মিনিটে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে 1 মিনিটে। আর যদি যদি আমরা 1 মিনিটে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 1 ঘন্টায় যদি কোণ উৎপন্ন করে, যদি আমরা দেখি যে এই সেকেন্ডের কাটাটা, সেকেন্ডের কাটাটা তাহলে কি 1 ঘন্টায় কত কেন্দ্র উৎপন্ন করবে, 1 ঘন্টায় কোণ উৎপন্ন করে 360 ডিগ্রি ইন্টু 60 হবে। একে আবার পাই রেডিয়ান বাই 180 দিয়ে যদি বৃত্তীয় পদ্ধতি নির্ণয় করি, পাই রেডিয়ান বাই 180 দ্বারা তাহলে ভাগ করতে হবে, শূন্যর সাথে শূন্য কাটবো, 6 × 6 3 × 18 3 × 3 3 12 36 120 120 পাই রেডিয়ান কোণ উৎপন্ন করবে। এরকম জিনিসটাও মনে রাখবে। তাহলে এই হলো আমাদের, এই হলো আমার 3 দাগের কোশ্চেন। এবার আমরা চলে যাব, এবার আমরা চলে যাচ্ছি 4 দাগের কোশ্চেন। এবার আমরা চলে যাচ্ছি 4 দাগের কোশ্চেনে। তাহলে 4 দাগের কোশ্চেন কি, 4 নম্বরটা তো হলো 5 নম্বর। 5 নম্বর কি বলেছে, একটা নিরেট ঊর্ধ্বগোলকের তলের সংখ্যা, একটা নিরেট ঊর্ধ্বগোলকের তলের সংখ্যা, যদি আমরা ঊর্ধ্বগোলক একটা খুঁজি, দেখি ঊর্ধ্বগোলক পাচ্ছে কি, ঊর্ধ্বগোলক, ঊর্ধ্বগোলক হচ্ছে কি হাফ, HALF, হাফ স্ফেয়ার, SPHERE, হাফ স্পেয়ারগুলো যদি আমরা দেখি, এই যে দেখো ঊর্ধ্বগোলক, নিরেট ঊর্ধ্বগোলক, তাহলে একটা নিরেট ঊর্ধ্বগোলক যদি দেখি, তাহলে নিরেট ঊর্ধ্বগোলকের তল কটা থাকবে, নিরেট ঊর্ধ্বগোলকের একটা নিচ, একটা আর একটা উপরে একটা বক্রতল পাবো, আর একটা কি পাবো, একটা সমতল পাবো। তাহলে নিরেট ঊর্ধ্বগোলকের তলের সংখ্যা কটা, তলের সংখ্যা কিন্তু 2টা, কিন্তু সমতলের সংখ্যা হয়ে যেত কটা, একটা। তাহলে এটাও কিন্তু সত্য, 5 নম্বরটাও আমার সত্য হয়ে যাবে, 5 নম্বরটাও কি হয়ে যাবে, সত্য হয়ে যাবে। তাহলে এখানেও নিরেট ঊর্ধ্বগোলকের তলের সংখ্যা কিন্তু 2টা থাকবে, কিন্তু এই জায়গাটা তলের জায়গাটা বলে দিত ঊর্ধ্বতলের সংখ্যা, এই সমতলের সংখ্যা। এখানে যদি বলে দিত সমতলের সংখ্যা, সমতলের সংখ্যা, সমতলের সংখ্যা কটা হতো, সমতল কিন্তু একটা, সমতল একটা, এটা কিন্তু বোনাস কোশ্চেন। সমতলের সংখ্যা কটা, একটা হয়ে যেত, আর তলের সংখ্যা কটা হয়ে যেত, তলের সংখ্যা কিন্তু 2টা থাকবে। তারপরে 6 নম্বর, 6 নম্বর কি বলেছে, 6 নম্বর বলেছে n যদি যুগ্ম সংখ্যা হয় মধ্যমা সমান কত, মধ্যমার সূত্র কি ছিল, এটা তাহলে কি, এটা কি হয়ে যাবে, এই কোশ্চেনটা তাহলে আমার কি হয়ে যাবে, এটা কিন্তু আমার মিথ্যা হয়ে যাবে। মধ্যমা n/2 তম ও n/2 - 1 তম পর্যবেক্ষণ গড়, ভুল। পর্যবেক্ষণ, এখানে পর্যবেক্ষণে কি গড় বলেছে, পর্যবেক্ষণের গড় n তম আর n/2 তম, n/2 তম প্লাস n/2 প্লাস 1 তম, প্লাস 1 তম। যদি মধ্যমার ক্ষেত্রে কি করি আমরা, মধ্যমা নির্ণয়ের সূত্র ছিল, মধ্যমা নির্ণয়ের সূত্র, মধ্যমা নির্ণয়ের সূত্র ছিল যে n+1 / 2 তম মান, আর একটা ছিল n/2 তম হাফ ইন্টু ছিল n/2 তম প্লাস n/2 প্লাস 1 তম, 1 তম। এই এটা কখন হয়, যখন হয় n এর মান যুগ্ম, n এর মান কি হয়, n এর মান অযুগ্ম, n এর মান অযুগ্ম মান, আর এক্ষেত্রে nটা কি হতে হবে, যুগ্ম হতে হবে, nটা যুগ্ম হতে হবে, তখন কিন্তু এই সূত্র, তাহলে সূত্রগুলো আবার মনে রাখবে। আর একটা এখান থেকে যদি সূত্র একটা মনে রাখবে, সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান সমান
3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়। যৌগিক গড় তাহলে সংখ্যা গুণমান সমান কি হয় 3 ইন্টু মধ্যমা 2 ইন্টু যৌগিক গড়। এটা হচ্ছে সংখ্যা গুণমান। সংখ্যা গুণমান সমান হচ্ছে কি কি হয় 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড় হয়। তাহলে আজকের মতো এখান থেকে আমরা ক্লাস সমাপ্তি করছি। যদি ভিডিও ক্লাসটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই ক্লাসটিকে লাইক করবে এবং বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিকে যেন ক্লিক করে, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।